রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আজকে এক্সপ্রেস অনলাইনের ভূমিকাটা একটু বেশি, কেন সেটা শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, ধরুন আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আপনি ভাবছেন খুব ভালো পড়াশোনা চলছে। হঠাৎ করে একদিন আপনার সন্তানের স্কুল ব্যাগটি ঘাঁটতে ঘাঁটতে আপনি দেখতে পেলেন সেখানে ব্লাড ডোনেশনের একটি রসিদ বেরিয়ে এলো। আপনি ভাবলেন যে আপনার সন্তানের তো এখনো পর্যন্ত মাত্র এই 14-15 বছর বয়স, এখনও কোথায় ব্লাড ডোনেট করতে যাচ্ছে। আপনি ভয় খেলেন, আপনি জিজ্ঞেস করলেন আপনার সন্তানকে যে কি ব্যাপারটা। তখন সে বলল যে একজন খুব দুস্থ দরিদ্র মানুষ ছিল, সেই দুস্থ দরিদ্র মানুষের একটা সন্তান, তার ব্লাডের দরকার ছিল, তাই গিয়ে আমি ব্লাড ডোনেট করেছি। মাথায় বাজ ভেঙে পড়ল অভিভাবকের। এরপর এই ধরনের ঘটনা আরও একাধিক অভিভাবকের কাছ থেকে আসতে আরম্ভ করলো। শেষমেশ শুরু হলো তদন্ত, এবং তদন্তে যা বেরিয়ে এলো তা এই মুহূর্তে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে এই রক্তের জাল কারবারিদের কারবার। আজকের অনুষ্ঠান আমাদের এটা নিয়েই, রক্তের কারবার, এর পেছনে কারা। পুলিশ তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করার পর পুলিশ গ্রেপ্তার করলো 3 জনকে। যেটা জানতে পারলো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে তা আরও ভয়ঙ্কর। জানিয়ে রাখি, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই, তাদের একজন হচ্ছে অমিত প্রসাদ, দ্বিতীয় জন মোহাম্মদ হাবিবুল্লাহ এবং তৃতীয় জন দেবপ্রিয় চক্রবর্তী। অমিত প্রসাদ এবং মোহাম্মদ হাবিবুল্লাহ এরা দুজন তো মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছিল, এদের এজেন্ট হিসেবে কাজে লাগানো হয়েছিল এই দেবপ্রিয় চক্রবর্তীকে। এবার আসুন জানায় কিভাবে কাজ করছিল এই দেবপ্রিয় চক্রবর্তী। দেবপ্রিয় চক্রবর্তী তার একটি বেসরকারি স্কুলে যেখানে পড়াশোনা করছিল, সে যেখান থেকে এই মূলত অভিযোগগুলি আসছিল, সেই স্কুলে 2023-24 বর্ষেই তার শিক্ষার পাঠ চুকিয়ে দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। এরপর গত কয়েকদিন ধরে দেবপ্রিয় চক্রবর্তীকে ওই স্কুলের বাইরে একটি খেলার মাঠে কয়েকদিন ধরে বসে থাকতে দেখা যাচ্ছিল। তার কাজই ছিল এই 7ম, 8ম, 9ম শ্রেণীর পড়ুয়াদেরকে নিয়ে কিছু আলোচনা করা স্কুল সঙ্গত। দেবপ্রিয় চক্রবর্তী এখান থেকে তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করছিল যে কারা একটু নিডি ফ্যামিলির লোকজন, কাদের অবস্থা একটু খারাপ, ঠিক তাদেরকেই টার্গেট করছিল এই দেবপ্রিয় চক্রবর্তী। কিভাবে শুনুন। দেবপ্রিয় চক্রবর্তী যখন এদেরকে টার্গেট করছিল তখন এদেরকে বলা হচ্ছিল, বিভিন্ন ভিডিও দেখিয়ে, ছবি দেখিয়ে, যে এদের রক্তের প্রয়োজন আছে এবং এদের রক্ত কেনার মতো সামর্থ্য নেই, রক্ত নেওয়ার মতো সামর্থ্য নেই, তোদেরকে এগিয়ে আসতে হবে। বিনামূল্যে নয়, তোরা যদি রক্তটা দিস তাহলে তোদেরকে রীতিমতো টাকা দেওয়া হবে। কাউকে দেওয়া হচ্ছে 300 টাকা, কাউকে দেওয়া হচ্ছে 400 টাকা, কাউকে দেওয়া হচ্ছে 500 টাকা পর্যন্ত। এবার যারা বাচ্চা বাচ্চা ছেলে তারা তো রীতিমতো এটার মধ্যে ঢুকে গেল, এবং ঢুকে গিয়ে তারা রক্তও দিচ্ছে, টাকাও পাচ্ছে, রক্তও দিচ্ছে, টাকাও পাচ্ছে। এইভাবে চলছে এই কারবার। হঠাৎ করে এরপর বেরিয়ে এলো আরও একটি দুষ্ট চক্র। কি জানা গেল জানেন? যে যে সমস্ত বেসরকারি হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রক্ত কালেক্ট করার জন্য, সেই হাসপাতালেও কাজ করছিল র্যাকেট, এবং হাসপাতালের অপোজিটে একটি হোটেল থেকে সেই র্যাকেটটা সম্পূর্ণ চালনা করা হচ্ছিল। ইতিমধ্যেই সেই হোটেলের কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে। ভাবুন তাহলে একবার, যে রক্তের কারবার, মাত্র যেখানে আপনার সন্তানের বয়স 15 বছর হয়নি, সেখানে তাদের রীতিমতো আধার কার্ড জাল করে তাদেরকে রক্ত তার কাছ থেকে নিয়ে, হাতে টাকা দিয়ে, তাদের মাধ্যম দিয়ে প্লাজমা সংগ্রহ করে কিভাবে কিভাবে রক্ত জাল কারবারটা চালু করছিল। একটা অত্যন্ত সৎ উদ্দেশ্যে রক্তদান, মহৎদান বলে ছোটবেলায় আমরা দেখেছিলাম, আমরা রক্তদান করেছিলাম। সে রক্তদান, মহৎদানটাকে কিভাবে নোংরা চক্রের মাধ্যম দিয়ে কলঙ্কিত, কলুষিত করার প্রচেষ্টা করা হলো, সেটাই দেখাবো আপনাদেরকে এই আমাদের বিশেষ প্রতিবেদনে। দেখুন। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কয়েকজন অভিভাবক। দুর্গাপুরের ডিসি রসপ্রীত সিং জানিয়েছেন, রক্তদান সংক্রান্ত বিষয়ে অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে দুর্গাপুরের বেসরকারি মিশন হাসপাতালের বিরুদ্ধে। মিশন হাসপাতালের মেডিকেল সুপার দেবাশিস ঘোষ জানিয়েছেন, আজ সকালে পুলিশের ডিসি ও জেলা স্বাস্থ্য আধিকারিক কয়েকটা নাম পাঠিয়েছিল রক্তদানের বিষয়ে। ব্লাড ব্যাংকে গিয়ে ওই নামে দেখেছি প্রত্যেকের বয়স 18 বছর। কেউ যদি আধার কার্ড ট্যাম্পার করে বয়স বেশি করে, সেক্ষেত্রে হাসপাতালের কি করার আছে? এই ছাত্ররা মিশন হাসপাতালে গিয়ে রক্তদান করেছে।
প্রত্যেকে দুর্গাপুর স্টিল টাউনশিপে অবস্থিত ডিআইসিবি স্কুলের ছাত্র। পড়ো? আমি ক্লাস 9। যে কোথায় রক্ত দিতে গেছিলে আর কেই বলেছিল রক্ত দিতে যেতে? আমাকে দেবপুরে চক্রবর্তী হ্যাঁ, একটা দাদা হয় দেবপুরিয়া, সে আমাকে বলেছিল ব্লাড দেওয়ার। থাকে কোথায় সে? সে থাকে এতটা জানি না, বাট আমাকে বলেছিল অশোক অ্যাভিনিউর আশেপাশে অভিযান ক্লাবের পাশে। হ্যাঁ, কতজন গেছিলে তোমরা? আমরা 4 জন গেছিলাম। দেখো কত করে টাকা দিয়েছিল? আমি টাকা পাইনি, টাকা হচ্ছে কঙ্কন পেয়েছিল। সেদিন হচ্ছে আমাদের 4 জনের ব্লাড দেওয়ার কথা ছিল, 4 জনের মধ্যে যদি 2 জন দিই তাই হচ্ছে যাওয়া আসার খরচা মিলে, খাওয়ার খরচা মিলে হচ্ছে আমার টাকাটা পাইনি, কঙ্কন পেয়েছিল। কত টাকা পেয়েছে তা? কঙ্কনকে 400 দেওয়া হয়েছিল, র্যাপিডোর জন্য 100 আর 300 আর কোথায় দিতে গেছিলে রক্ত? মিশন হসপিটাল। স্কুলের প্রধান শিক্ষক দেবযানী বোস জানিয়েছেন, দ্বাদশ শ্রেণীর এক ছাত্র এই চক্রের সঙ্গে যুক্ত। দ্বাদশ শ্রেণীর এই ছাত্র আমাদের স্কুলে কয়েকটি ছাত্রের হাতে 300 টাকা গুঁজে দিয়ে তাদের রক্তদানের জন্য নিয়ে যায়। বিষয়টি জানার পর আমি অভিভাবকদের ডেকে সব বলি। অভিভাবকরা দুর্গাপুর থানায় অভিযোগ করেছে, চক্রের সঙ্গে যুক্ত একজন ছাত্রকে ধরে থানায় নিয়ে গেছেন অভিভাবকরা। দেবপ্রিয়কে একসময় চিনতাম, বহু বছর আগে স্কুলে পড়তো, এখন তো পড়ে না। এবার রোববারের ও নাকি স্কুলের বাইরে বাচ্চাদের ছুটির সময় নাকি ও এম করে শিবাজি রোডের ওই সাইডে, বাচ্চারা বেরিয়ে গেলে গরিব বাচ্চাদের টাকার প্রলোভন দেখাচ্ছে, দেখিয়ে এই ব্লাড ডোনেট করাচ্ছে। কিন্তু সবথেকে যেটা মানে দুর্ভাগ্যজনক, যে বাচ্চাগুলোর বয়স হচ্ছে 14 বছর, 13 বছর প্লাস, 15 বছর, গার্জিয়ান তো ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি যে হসপিটালই হোক, তারা তো অ্যাটলিস্ট দেখতে চাইবে যে এই বাচ্চাগুলোর বয়স কত। সেগুলো না জেনে এইভাবে ব্লাড নেওয়াটা আমার মনে হয় গর্হিত অপরাধ। ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। তাদের বক্তব্য, এই চক্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের গ্রেফতার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দেবপ্রিয় বলে একটা ছেলে আমার বোন, মানে ওখানে ছেলেকে কী সব বলে নিয়ে গেছে, গিয়ে ব্লাড নেওয়া করেছে, এখন টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম থানায়। কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম। তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দেখো ছেলের বয়স কত? 15 বছর। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয় না, জানতে পারছি। আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে, যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে এই চক্রের সঙ্গে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র যুক্ত আছে বলে জানতে পেরেছে পুলিশ। এই চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তার করেছে তার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এবং যেমনটা বলছিলাম, এই দেবপ্রিয় চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সঙ্গে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অমিত প্রসাদ এবং মোহাম্মদ হাবিবুল্লাহ। এবার আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ নথি জানিয়ে রাখি। ইতিমধ্যেই রাজ্য সরকারি দপ্তরের তরফ থেকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে 11টি ব্লাড ব্যাংকে তাদের বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহের বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আবার হাইকোর্টে মামলা করেছে সেই বেসরকারি ব্লাড ব্যাংকরা, এবং ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে এই তদন্তের আপডেট কি রয়েছে এবং রিপোর্ট তলব করা হয়েছে। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী কবি ঘোষ মহাশয়। কবিবাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সুস্বাগত। কবিবাবু, শুভ সন্ধ্যা। আমরা শুনেছিলাম ছোটবেলায় রক্তদান মহৎদান। দুর্গাপুরের আজকের এই ঘটনাটা, এই যে ঘটনা চলছে, শুধুমাত্র দুর্গাপুর নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় এই নেক্সাস ছড়িয়ে পড়েছে। এটা কি শুধুমাত্র একটা অপরাধমূলক কার্যকলাপ, নাকি সামাজিক একটা নৈতিক পতনও হলো? আমি প্রথমেই এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানাবো। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার একটা ক্ষেত্র তৈরি করা গেছে। সামাজিকভাবে মানুষকে সচেতন করার ক্ষেত্রে এক্সপ্রেস নিউজ বিগত 25 বছর ধরে যেভাবে কাজ করছে, আমি তাদেরকে কুর্নিশ জানাই। যেদিন পত্তন হয়েছিল এই সংগঠনের, সংস্থার, সেদিন থেকে রক্তদানের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এক্সপ্রেস নিউজ একটা বড় ভূমিকা পালন করেছে। সেই ধারা বহাল আছে, বহাল থাকুক। আমি এক্সপ্রেস নিউজ পরিবারকে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এবার যে প্রশ্নটা আপনি করলেন আমাকে, আমি প্রথমে বলি, দেখুন, রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, রক্তদান হৃদয়ের দান, এই কথাটা কিন্তু আপ্তবাক্য নয়। এটা একটা কার্যক্রম, এটা একটা ভালোবাসার ছোঁয়া। এই কাজের মধ্যে যে মহত্বতা আছে, তাকে যারা কলুষিত করতে চায় তারা সমাজের শত্রু। ফলে এই যে র্যাকেট, এই যে চক্র, এই যে বদনামি,
এই যে পণ্য করা রক্তকে, এর সাথে যারা যারা যুক্ত তারা সমানভাবে অপরাধী। ফলে এইখানে কোথাও কোনো মার্সি করার কোনো সুযোগ নেই। প্রথম কথা এই কারণে বলছি যে ধরুন যারা রক্তটাকে বিক্রি করছে পণ্য হিসাবে, তাদের মাথাতে থাকা উচিত যে এটা আমি সংগ্রহ করেছি একজন মানুষের দানে, তাহলে দানের কোনো প্রতিদান হয় না। তাহলে যারা প্রতিদান করার চেষ্টা করছে, কখনো ইন্ডাকশন হিটার দিয়ে, কখনো মাছ দিয়ে, কখনো কিছু টাকা দিয়ে, তারা কিন্তু আখেরে আন্দোলনের ক্ষতি করছে। ফলে মানুষের জীবনে যার বাড়িতে রক্তের প্রয়োজন ঘটেছে সেই শুধু জানে যে এর গুরুত্বটা কতটা। তার ফলে যারা এই মহৎ আন্দোলনটাকে কালিমালিপ্ত করতে চাইছে তাদেরকে আমরা সতর্ক করছি যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের কিন্তু এই আন্দোলনের পক্ষে তাদের রায় আছে। ফলে যদি কেউ এটাকে কালিমালিপ্ত করতে চায়, সে যেই হোক, তাকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না। আপনি যে কথাটা বললেন, সত্যি একটা নেটওয়ার্ক রচিত হয়েছে যেটা আমাদের নজরে এসছে এবং আমরা এটাকে সমূলে উৎপাটিত করব। এই জন্য আমি সর্বস্তরের মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আবেদন রাখছি। যারা যারা এই দুষ্কৃতি এইসব কাজের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আর্জি আমরা সরকার, স্বাস্থ্য প্রশাসন এবং হোম ডিপার্টমেন্টের কাছে চিঠি দিয়ে জানিয়েছি গত 5ই জুলাই। এবং এই যে আপনি যেটা দেখালেন যে 11টা ব্লাড সেন্টার বন্ধ, এই সম্পর্কে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগকে প্রথম চিঠি দিই 11ই মে। বেশ, 11ই মে আমাদের নজরে আমাদের দেখায় যে ক্যানিং এবং সাউথ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাতে আমরা হচ্ছে যে কিছু ব্লাড সেন্টার যারা এই সমস্ত উপঢৌকনের বিনিময়ে, সেখানে স্ট্যান্ড ফ্যান আছে, যেখানে ফ্রিজ আছে, সেখানে হচ্ছে কুলার আছে, এইগুলো দিয়ে মানুষকে আকর্ষণ করতে চাইছে রক্ত দেওয়ার জন্যে। আমরা স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়ে বলি যে 11ই মে জয়েন্ট ডাইরেক্টর ব্লাড সেফটিকে যে আপনি ইমিডিয়েটলি এটা দেখুন যারা টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান এবং অ্যাট্রাকটিভ গিফট দিচ্ছে। তারা কিন্তু আমাদের চিঠিটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং আপনারা দেখেছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ভবন থেকে একটা স্পেশাল টিম গিয়ে বিভিন্ন ব্লাড মানে যারা ক্যাম্প করছে সেখানে যায়, সেখানে হাতে নাতে ধরে এবং এটা নিয়ে একটা বড় খবর হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্লাড সেফটি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে 2রা জুন চিঠি দিয়ে বলি যে আপনারা এই যে মহৎ উদ্যোগটা নিয়েছেন, এতে কিন্তু একটা বড় অংশের মানুষের কাছে বার্তাটা যাবে যে একটা সঠিক অর্থে কাজ করছে স্বাস্থ্য প্রশাসন। এবারে এখান থেকে নজরটা এলো যে এই যে রেড হলো, এই রেড হওয়ার পর যে খাতাপত্র, তদন্ত, এনকোয়ারি সবটা শুরুতে ধরা পড়ে গেল যে একটা বড় অংশের র্যাকেটের সাথে যুক্ত, যারা এই রক্তটা নিয়ে কালোবাজারি করছে, যারা রক্তটা নিয়ে ব্যবসা করছে, রক্তটা নিয়ে মুনাফা করছে। তাহলে আমাদের একটা ছোট্ট চিঠি, যে চিঠিটা 11ই মে, যে চিঠিকে ঘিরে আমাদের আজকের এই পরিস্থিতি পরিবেশ তৈরি হলো, তাহলে একটা ছোট চিঠি একটা দেশলাই কাঠির মতো কিন্তু বারুদের স্তূপে আগুন দিয়েছে। এবং এই যে রক্ত নিয়ে 11টা ব্লাড সেন্টারকে বন্ধ করা হয়েছে, তারা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। আমাদের একটাই কথা যে মানুষকে বোকা বানানো, মানুষকে প্রতারিত করার অধিকার তোমাদের কেউ দেয়নি। এবং সেই জায়গা থেকেই কিন্তু আবার আমরা পরিষ্কারভাবে বলেছি যে রক্ত মানুষের হৃদয়ের দান, এটাকে পণ্য হিসেবে ব্যবসা করা যাবে না। তাহলে সরকারকে দায়িত্ব নিতে হবে যে যারা এইসব অপরাধী তাদের শাস্তি দিতে হবে। তাহলে মানুষ তো, সাধারণ মানুষ অত শত বোঝে না, সে জানে লাইসেন্সের ব্লাড ব্যাংক আছে, আমি রক্ত দেব, মানুষের উপকার হবে। কিন্তু সেই রক্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি, সংস্থা মনে করে যে আমি এটাকে পণ্য হিসেবে বিক্রি করব, কোটি কোটি টাকা রোজগার করব, আমি বলবো যে একটু সাবধান হয়ে যান, এসব করবেন না, কারণ মানুষ কিন্তু সহজে এসবকে প্রশ্রয় দেবে না। আপনারা যখন বুঝলেন যে এরকম একটা নেক্সাস কাজ করছে, একটা চক্র কাজ করছে, সেই সময় আপনারা কি এটাও দেখেছিলেন যে কেন এরা কিভাবে জাল কারবারটা চালাচ্ছে, এদের মূলত উদ্দেশ্যটা কি, রক্তটা নিয়ে কিভাবে জাল কারবারটা করছে এরা?
দেখুন, আমাদের কর্মীরা বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ আনতে শুরু করেছিল যে কিছু কিছু কমার্শিয়াল ব্লাড সেন্টার যারা তাদের জাল বিছিয়েছে এমনভাবে যে সরকারি ব্লাড সেন্টারের সংগ্রহের তুলনায় কমার্শিয়াল ব্লাড সেন্টারের রক্ত সংগ্রহ বেশি। এবং তখনই আমাদের সন্দেহ জাগ্রত হয় যে কি কারণে সরকারি ব্লাড সেন্টারের তুলনায় প্রাইভেট আমাদের এই কমার্শিয়াল ব্লাড সেন্টারের রক্ত সংগ্রহের হার বেশি। তখনই নজরের মধ্যে আমাদের নেটওয়ার্কে আসতে শুরু করে যে বিভিন্ন উপঢৌকন, ক্যাশ অ্যাওয়ার্ডেড, তারপরে হচ্ছে পাখা, ফ্রিজ, টিভি ইত্যাদি, কুলার, ইন্ডাকশন ইত্যাদি প্রলোভন, প্রেসার কুকার, ছাতা ইত্যাদি তো রয়েছেই। এবং এর সাথে যুক্ত আছে বহু সাধারণ যুবক যুবতী যাদেরকে তারা ঢাল করে লোক ধরে আনার কাজটাকে ত্বরান্বিত করে। একদমই তাই, যেটা করা হয়েছিল দেবব্রত যেটা করছিল। দেবপ্রিয় কি করছিল, ও কিছু কিছু ছেলেদের বাচ্চা যারা সময় রয়েছে, যারা সপ্তম অষ্টম নবম শ্রেণী যারা পড়ুয়া, তাদেরকে বলছে তোরা যদি আবার লোক নিয়ে আসতে পারিস তোদেরকেও 500 টাকা করে দেবো। এবং এটা আমি দিচ্ছি না, এটা যাদেরকে রক্ত দেওয়া হয়েছে তাদের পরিবারের লোকজন দিচ্ছে টাকাটা। আপনি চিন্তা করুন তাহলে কবিবাবু, এই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা সপ্তম অষ্টম নবম শ্রেণীর পড়ুয়া, যারা কেউ হয়তো 15 বছরের সদ্য পার গেছে, কেউ 16 বছর বয়স, যারা এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের নকল আধার কার্ড তৈরি করা হচ্ছে। এবার এই বিষয়টাকে লক্ষ্য রেখে আপনি একটু দর্শকদেরকে আমাদেরকে জানান যে তাহলে কতক্ষণ, মানে কোন বয়স পর্যন্ত রক্তদান দেওয়াটা উচিত এবং কোন বয়সের পর থেকে রক্তদানটা করাটা উচিত, এবং কেন এই 14, 15, 16 বছরে এদের রক্ত দেওয়াটা উচিত নয়, কি কি ক্ষতি হতে পারে। এবং দ্বিতীয় কথা, রক্ত দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডে জাল করে রক্ত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালগুলি কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথম কথা হচ্ছে ভারত সরকারের নির্দিষ্ট ব্লাড পলিসি আছে। ব্লাড পলিসিতে নির্দিষ্ট করা আছে যে 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত মানুষ রক্ত দিতে পারে। প্রাথমিকভাবে 18 থেকে 60-এর মধ্যে যদি সে রক্ত দিয়ে থাকে তবেই সে 65 অবধি রক্ত দিতে পারবে। তার বয়স এই 18 থেকে 65-র মধ্যে হলো এবং ওজন 45 কেজি ন্যূনতম হতে হবে। এইখানে যারা 15 বছর, 14 বছর, 16 বছরের ছাত্রদেরকে নিয়ে যারা রক্ত দিয়েছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। কারণ যারা এই রুল তৈরি করেছে তারা তো নিশ্চয়ই এটা নিশ্চিতভাবে এটা বিজ্ঞানকে ভিত্তি করেই তৈরি করেছে। কারণ অতীতে রক্তদানটা 60 বছর অবধি ছিল, মানুষের গড় আয়ু, বৃদ্ধি, স্বাস্থ্য সবটা বিবেচনা করে এটা 65 অবধি এক্সটেন্ডেড হয়েছে। তাহলে এটা 16 কেন হলো না, 18 কেন দাঁড়িয়ে থাকলো? এটার নিরিখে সরকার স্পষ্টভাবে বলেছে যে 18তে যেহেতু ভোটাধিকার, 18তে ড্রাইভিং লাইসেন্স, তবে 18তে রক্তদানের ছাড়। তবে 18টা যদি বেস লাইন হয় তাহলে তার নিচে রক্ত দেওয়ার কথা প্রচার করা যেতে পারে যে তোমার 18 হলে তুমি রক্ত দিয়ে তোমার জন্মদিন পালন করো। কিন্তু 18-র আগে পয়সার বিনিময়ে কাউকে রক্ত দিতে হবে বলে স্কুলের ছাত্রদেরকে নিয়ে এসে রক্তদান করার যে অভিপ্রায়, সেটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। যারা এই কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছেন তাদের, আমি কি বলবো, এদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। কেন? ধরুন এই যে আন্দোলন, এই আন্দোলনের আমাদের অভিপ্রায় কি? আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বলি যে তুমি তোমার জীবনের সেরা রক্তদান কবে হবে না, তোমার যখন 18 বছর পূর্ণ হবে তুমি রক্তদান করার মধ্যে দিয়ে তুমি বার্তা দেবে যে আমি একজন সাবালকত্ব হলাম, আমি ভোটাধিকার পাওয়ার অধিকারী হলাম, আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অধিকারী হলো, আমি তার সঙ্গে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, আমি মুমূর্ষু মানুষকে আমার রক্ত দান করে তাকে প্রাণ ফেরাতে সাহায্য করলাম। এই যে অনুভূতি, এই যে আবেগ, এই যে ভালোবাসা, এটাকে যে নস্যাৎ করলো কিছু অর্থের বিনিময়ে, এটা কখনোই ক্ষমার যোগ্য বিষয় নয়। তাহলে যে ছেলেটি এই কাজ করলেন তিনি সচেতনভাবেই করলেন এবং সেই সচেতনভাবেই কম বয়সী ছেলেদেরকে সে যুক্ত করার চেষ্টা করেছে, কারণ তারা আবেগপ্রবণ। তাদেরকে এটা বুঝিয়েছে তোর 2 পয়সা হবে, ঠিক আছে, তুই চকলেট খাবি, তুই লজেন্স খাবি, তুই সিনেমা দেখবি, তুই আড্ডা মারবি, খরচা করবি, পকেট মানি, চল এটা দিয়ে আসবে, আর এই তো খুব দুস্থ মানুষ, তুমি রক্ত দিতে চলো। এই বার্তাটা আমি সমস্ত গার্জেনদেরকেও বলবো যে আপনারা সবাইকে শেখাবেন, বাড়িতে এটা আমাদের বলবেন যে 18তে রক্তদানের শুরু, 65 অবধি চলা। তাহলে 18-র আগে আমি রক্ত দিতে বারণ করবো, কিন্তু 18-র পরে যেন সে রক্ত দেয় তার মোটিভেশনটা রাখবো।
যারা এই কাজটা করলেন তারা কিন্তু একদিকে আন্দোলনের যেমন ক্ষতি করলেন, তেমনি এটাও জানা যাচ্ছে যে এই রকম কাজ তারা এর আগেও করেছে এবং একই ছাত্র 3 মাসের মধ্যে 2 বার রক্ত দিয়েছে। এটাও অপরাধ। ভারতের আইন অনুযায়ী ছেলেরা প্রতি 3 মাস অন্তর এবং মেয়েরা প্রতি 4 মাস অন্তর রক্ত দিতে পারে যাদের বয়স 18 থেকে 65 মধ্যে। তাহলে 3 মাস হলো না, তার আগে একে তো কম বয়সে রক্ত নিল, এটা অপরাধ। তারপরে প্রোটোকলকে আবার ভাঙলো যে 3 মাসের মধ্যে 2 বার সে রক্ত দিয়ে ফেলেছে, এটাও একটা অপরাধ। উল্টো দিকে এই সব কচি বয়সী ছেলে মেয়েদেরকে যারা রক্ত দেওয়াতে হসপিটালে নিয়ে গেলেন, যারা কাউন্সিলর ছিল তাদেরও সতর্ক হওয়া উচিত ছিল যে আমি কেন এইসব ছেলে মেয়েকে অ্যালাউ করব। এটা তো উচিত নয়, কারণ কাউন্সিলিং করার পরে, ডাক্তারি চেক আপ করার পরে সে রক্ত দিতে পারে। তাহলে প্রশ্নটা থেকে যায় এতগুলি স্টেপ পার হওয়ার পর সে কি করে রক্ত দেওয়ার বেডে চলে গেল। আমরা সেটাকেও খুব স্পষ্টভাবে বলছি যে এইরকম নেগলিজেন্স মানা যাবে না। মানে একদম স্পষ্টভাবে এইখানটার মধ্যে তাহলে বলতে হয়, যখন নকল আধার কার্ড দিয়ে রক্ত নেওয়া হচ্ছে তার মানে পরিষ্কার করা যাচ্ছে কি এই বিষয়টা যে তাহলে এটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং এটা ওইখানে যারা রয়েছে তাদের সোর্সের মধ্যে ভূত রয়েছে, তারাও যুক্ত রয়েছে এর সঙ্গে। না, আধার কার্ড টেম্পারিং সাথে হসপিটাল যুক্ত হয়েছে এটা আমি বলবো না। আমি বলবো যে আধার কার্ড টেম্পার করে যারা এই কাজ করছে তারা অপরাধী। এবার আমি সেলফ ডিক্লারেশন ফর্ম থাকে, সেখানে সে লিখলো যে আমার বয়স 18 হয়ে গেছে। যে কাউন্সিলর আছে তাকে একটু নজর করতে হবে ভাই, কারণ দেখুন আমি যেমন বেশি বয়সী 65 অধিক বয়সী ছেলে মেয়ে লোকদের কাছ থেকে রক্ত নেব না, তেমনি 18 থেকেও কম নেব না, এটা আমার স্টিপুলেশন। আমি যখন কোশ্চেন করব যে তুমি কবে তোমার রাতে ঘুম ভালো হয়েছে কিনা, তুমি সর্বশেষ রক্ত কোথায় দিয়েছো, তুমি জীবনে প্রথম রক্ত দিচ্ছ কিনা, এইসব প্রশ্ন করতে হয় তাকে। তুমি কোনো ওষুধ খাও কিনা, তোমার হাতে ট্যাটু আছে কিনা, তুমি হচ্ছে যে এর মধ্যে 7 দিনের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছো কিনা, তোমার কানে ফুটো আছে কিনা, তুমি হচ্ছে দাঁত তুলেছো কিনা। এই যে এতগুলি প্রশ্ন, এত প্রশ্ন করার সময় সেই ছেলেটা যে আমার সামনে বসে আছে, আমার মনের মধ্যে একটু প্রশ্ন থাকা উচিত, উদ্বেগ হওয়া উচিত যে এর বয়স 18 হয়েছে, তো তাকে বারবার কোয়ারি করা উচিত ছিল। যদি আমি এই কাজে অবহেলা হয়ে থাকে তাহলে এটাও একটা শাস্তিযোগ্য বিষয়। যারা এই কাজ করেছেন আমি চাইবো যে তাদেরকেও হচ্ছে এনকোয়ারি করা উচিত, কারণ সেলফ ডিক্লারেশনে যতই লেখা থাকুক 18 বা 19, আমার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে দেখা দরকার ছিল যে সত্যি তার এটা হয়েছে কিনা। এটাও হতে পারে যে সে মনে করেছে যে এটা সত্যি হয়তো দেখতে একটু হেলদি আছি, তাহলে হয়তো তার 18 হয়ে থাকতে পারে। কিন্তু এত ইফ বাট কোশ্চেনের মধ্যে গিয়ে রক্তদানটাকে ভাবার কোনো কারণ নেই। এটা একটা বিজ্ঞান ভিত্তিক বিষয়। শারীরিক কোনো ক্ষতি যদি হয়ে যায় তাকে কে কম্পেনসেট করবে? এবং হচ্ছেও, আপনি শুনে থাকবেন যে কিছু ইয়াং ছেলে মেয়ে, তারা তরুণ প্রজন্ম, তারা রক্ত দিচ্ছে নেশা করার জন্য, এবং এত তাদের নেশার মধ্যে আসক্তি যে ওই কিছু টাকা নিয়ে তারা নেশা বাড়ি থেকে সেই টাকাটা পাচ্ছে না, রক্ত দিয়ে সেই টাকাটা নিচ্ছে। এবং কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, একজন নেশা করে রক্ত দিয়েছে এবং জাস্ট রক্ত দিয়ে উঠে সঙ্গে সঙ্গে উঠেছে আর মারা গেছে। তো ভয়ঙ্কর কথা বললেন। এটা যদি রক্ত, মানে আমি কি বলতে চাইছি যে মানবিক দিক থেকে নিয়ম হচ্ছে যে নেশা করে সেই নেশা যুক্ত মানুষের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না, এটা হচ্ছে স্ট্রিক্টলি বারণ করা আছে। এটা তো মানে বারণ করা আছে মানে কি, মানে যদি কেউ ড্রিঙ্ক করে 12 ঘন্টা আগে ছাড়া যদি এই স্প্যান গ্যাপ রাখতে হবে। যদি নেশা করে সে নিয়মিত, তাকে ডেফার করা হয় যে আপনি ওইভাবে তো বলা হয় না, বলা হয় যে আপনি এইবারে দেবেন না, পরে দেবেন, আপনি এখন এটা দেব না। অর্থাৎ এই কথাগুলো এসছে কেন, এই স্টিপুলেশন গুলো এসছে এই কারণে যে সেফ ডোনেশনের কারণে। এই রক্তটা প্রসেস করার পর একটা মানুষের কাছে যাবে, একটা মুমূর্ষু মানুষকে বাঁচাবার জন্য লাগবে। ফলে নেশাযুক্ত মানুষের রক্ত কোনোভাবেই যাতে আরেকজনকে সংক্রামিত করতে না পারে, তার জন্য এইসব প্রোটোকল। তাহলে এই প্রোটোকলটা দেখার দায়িত্ব তো প্রথম অবস্থাতে কাউন্সিলরের দায়িত্ব থেকে যায় যে আমি কোয়ারি করে, কোশ্চেন করে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে নিয়ে আমি এই কাজটা সঠিকভাবে করছি কিনা দেখা। এই ক্ষেত্রে কিছু নিশ্চিতভাবে ত্রুটি হয়েছে, নাহলে
এত বড় একটা প্রতিষ্ঠানে এরকম একটা ভুল হওয়াটা উচিত নয়। আমি সতর্ক হতে বলবো, আরো সমস্ত প্রতিষ্ঠানে বলবো যে দেখুন ভাই, রক্ত যারা দিতে আসেন তারা ভালোবাসার টানে আসেন, কেউ পয়সার টানে সামান্য ব্যক্তি একজন দুজন যেতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে দলে দলে মানুষ ছুটে আসে তার আত্মীয় স্বজন পরিজনকে বাঁচাতে, কেউ কিন্তু পয়সার লোভের টানে দলে দলে আসে, এটাকে মান্যতা দেওয়া যায় না। ফলে সব ক্ষেত্রে নজর করতে হবে, যারা এই অসাধু কাজের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কোনোভাবেই স্পেয়ার করা যাবে না এবং কোনোভাবেই এই কাজকে বরদাস্ত করা যাবে না, কোনোভাবে 1% এখানে চান্সেস রাখা যাবে না। কারণ বলতে পারেন যে এই চান্সেস আমি তো বুঝতে পারিনি, এই বুঝতে পারিনি কথাটার জন্যে আজকে এই যে বড় বিপর্যয়, এই যে বড় আলাপ আলোচনা, এইটা তো কিছুটা নেগেটিভ অর্থে হলেও মানুষের মধ্যে কোশ্চেন তুলে দিচ্ছে যে তাহলে রক্তদান মানে কিছু একটা গন্ডগোল, রক্তদান মানে কিছু একটা দেনা পাওনা, রক্তদান মানে হচ্ছে যে কিছু লোকের পেট ভরা, এই যে ইত্যাদি ইত্যাদি কোশ্চেন। তার মানে সৎভাবে যে মানুষ এই আন্দোলনকে পরিচালিত করতে চাইছে তাদের সম্পর্কেও কোশ্চেন রাইজ করে দেওয়ার একটা জায়গা তৈরি করে দিল একদল মানুষ, যারা এইটাকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করলো বলে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। একদমই। এবং এর পরিপ্রেক্ষিতেই পুলিশি তদন্তে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আমি আবারও নামগুলো বলি আপনাদেরকে: অমিত প্রসাদ, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং দেবপ্রিয় চক্রবর্তী। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। সে নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, দেখুন। বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে স্কুল ছাত্রদের নিয়ে এসে রক্ত সংগ্রহ করা হতো। হাসপাতালের বাইরে একটি খাবারের হোটেলে বসে রক্ত বিক্রির এই চক্র চালাতো হাবিবুল্লাহ। তার সাথে যুক্ত ছিল টিএমসিপি সদস্য অমিত প্রসাদ। দেবপ্রিয় চক্রবর্তী টাকার টোপ দেখিয়ে স্কুল ছাত্রদের রক্তদানের জন্য হাসপাতালে নিয়ে আসতো। প্রত্যেক রক্তদাতা পিছু 250 থেকে 500 টাকা কমিশন পেত দেবপ্রিয়। রক্তদানের জন্য স্কুল ছাত্রদের দেওয়া হতো 300 টাকা। অভিযোগ, ছাত্রদের আধার কার্ড বিকৃত করে বয়স বেশি দেখিয়ে নাবালক ছাত্রদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হতো। পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। একটা বিরাট চক্রকে ধরা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্নভাবে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এদেরকে এক এক করে খুঁজে বার করা হচ্ছে। এর থেকে মুক্তির উপায় কি রয়েছে? দেখুন, প্রথমেই বলি যে আপনাদের নজরে থাকতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু প্রফেশনাল ব্লাড মানে ডোনারদেরকে নিষিদ্ধ করেছে এবং তার অ্যাক্ট আছে যে কোনো রক্ত দিয়ে কোনো পয়সা নেওয়া যাবে না, এটা হচ্ছে রুল। ফলে সুপ্রিম কোর্টের রুল এখানে ভায়োলেটেড হয়েছে। 1, 2 হচ্ছে এইসব ঘটনা ঘটছে এই কারণে, বিশেষ করে সুপার স্পেশালিটি এবং এই যে হসপিটাল বেসড ব্লাড সেন্টারগুলোতে, এই কারণে যে তারা কিন্তু আমাদের সরকারি ব্লাড সেন্টারে রক্ত নিচ্ছে না। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমাদের রাজ্যে, যে আমাদের রাজ্যে মোট 89টা সরকারি রাজ্য সরকারি ব্লাড সেন্টার আছে, 17টা সেন্ট্রাল গভর্নমেন্ট রান ব্লাড সেন্টার আছে, আর 73টা প্রাইভেট কমার্শিয়াল এনজিও রান সব মিলিয়ে ব্লাড সেন্টার আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মনে করুন সে এই হসপিটালে এক্স হসপিটাল মিশন হসপিটালে একটা পেশেন্ট ভর্তি, সেই পেশেন্টের একটা এ পজিটিভ রক্ত লাগবে, সেম রক্তটা আমার আসানসোল জেলা হাসপাতালে আছে পিআরবিসি রক্ত, তাহলে সেই পেশেন্ট পার্টি তার ডোনার আনতে পারেনি, কিন্তু সে রক্তের কার্ড নিয়ে আসছে সরকারি, তাকে রিকুইশন আর ব্লাড স্যাম্পেল কেন দেওয়া হবে না যাতে করে গিয়ে সে আসানসোল ব্লাড সেন্টার থেকে রক্ত নিয়ে আসতে পারে? তাহলে এইখানে সবকটা হসপিটালকে বা সবকটা ব্লাড সেন্টারের লাইসেন্স তো গভর্নমেন্ট ইস্যু করেছে, গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটি ব্লাড সেন্টার চলে। তাহলে তুমি একটা ব্লাড সেন্টার থেকে আরেকটা ব্লাড সেন্টারে বাল্ক ট্রান্সফারেরও অর্ডার গভর্নমেন্টের দেওয়া আছে, যে যেমন ভাবে সেন্ট্রাল ব্যাংকের টাকা স্টেট ব্যাংক দিতে পারে, স্টেট ব্যাংকের টাকা ইন্ডিয়ান ব্যাংক দিতে পারে তার প্রয়োজন অনুসারে, তেমনি ব্লাড সেন্টার ভিত্তিক বাল্ক ট্রান্সফারের সুযোগ আছে। যেমন তেমনি ব্যক্তিগতভাবেও
যদি কারো রক্তের প্রয়োজন হয় রিকুইশন যে কোনো জায়গা থেকে রিকুইশন শুধু স্ট্যাম্প মেরে দেবে নট ইন স্টক, সে গিয়ে আরেকটা পার্শ্ববর্তী ব্লাড সেন্টার থেকে রক্ত নিয়ে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি এই কাজটা ঘটতো তাহলে যার প্রয়োজনে এই ছেলে মেয়েগুলো বা বিভিন্ন জায়গাতে এই রক্তের ঘাটতি পূরণের জন্য দলে দলে লোককে ডেকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাকে আটকানো যেত। একদম বাচ্চা বাচ্চা ছেলে আমরা দেখতে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রক্ত দিয়েছে, তাহলে এই ঘটনা তো কেন ঘটেছে? যে একদল লোককে বলা হয়েছে যে তোমার ভাই হার্টের অপারেশন হয়েছে বা হচ্ছে যে কোনো বিশেষ অপারেশন হয়েছে, তোমাকে 7 ইউনিট বা 6 ইউনিট বা 5 ইউনিট রক্ত দিতে হবে। একটা পেশেন্ট পার্টির পক্ষে 5টা রক্তদাতা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে নিয়ে এসে দেওয়াটা সম্ভব হয় না। একদমই সে বড়দের একটা দুটো রক্ত তার আত্মীয় স্বজন বন্ধুদের কাছ থেকে নিতে পারে, আর যে নির্দিষ্ট নিয়ার বাই হসপিটাল ব্লাড সেন্টার থাকে সেখান থেকে যে সে যে রক্তটা পেত তাহলে এই কালোবাজারি করার সুযোগ থাকতো না। তাহলে এই সমস্ত সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টার কেন সরকারি রক্ত নেবে না? এবং এই ক্ষেত্রে আমি আবারও বলি যে আরেকটি আমাদের এখানে কেন্দ্রীয় সরকারি হসপিটাল আছে ডিএসপি, সেও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের হসপিটালে ব্লাড সেন্টারে রক্ত নেয়, এক অদ্ভুত ব্যাপার। তাহলে এবং এই ক্ষেত্রে কি হয়, এই যে ডোনেশন করতে যাচ্ছে, এই যে একটি ছেলে ডোনেশন করতে যাচ্ছে, সে রক্ত দেওয়ার পর এইটা কিন্তু সেফ ডোনেশন হচ্ছে কি হচ্ছে না এটা দেখারও ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতার প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন ডিএসপি হসপিটালে রিপ্লেসমেন্ট ডোনেশনের উপরে চলছে যে রক্ত দিলে সে রক্ত পাবে, তাহলে এইটা মনে করুন আপনার একটা এ নেগেটিভ রক্ত দরকার, এই নেগেটিভ রক্তটা বিধাননগর হসপিটালে আছে বা আসানসোল জেলা হসপিটালে আছে বা বোলপুরে আছে, কিন্তু আপনাকে বলা হলো যে না আমি ওদের রক্ত নেব না, তোমাকেই হচ্ছে এ নেগেটিভ রক্ত জোগাড় করে নিয়ে এসে দিতে হবে। এই যে ফোর্স যখন সে করলো তখন সে দিশেহারা, তখন সে মনে করলো যে দুটো পয়সা যদি দিয়ে একটা ডোনার পাওয়া যায় তাহলে তো আমার পেশেন্টটা বেঁচে যাবে। এই যে প্রবণতাটা তৈরি হচ্ছে, এই প্রবণতার ফাঁকটা কিন্তু এইখানে, এবং এখান থেকে দুর্নীতি চক্র যাচ্ছে। তাহলে সরকারি ব্যবস্থাপনায় আমাদের যে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আছে, আমাদের যে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল নেতৃত্ব আছেন, তাদেরকে দেখতে হবে যে কেন তুমি ব্লাড সেন্টারে রক্ত নাই, সেই রক্ত আনার জন্য তুমি সরকারি ব্লাড সেন্টারে রক্ত আছে কেন নেবে না? যদি এটা নেওয়া যায়, যদি এটা চালু করা যায়, আমি আপনাকে বলছি যে 100-র মধ্যে এই পার্সেন্টেজ 1 থেকে 2% নেমে আসবে, যেখানে দুর্নীতিটাকে রোধ করা যাবে। তাহলে এই কাজ করার দায়িত্ব কার? সরকার। এই কাজের দায়িত্ব হচ্ছে যে জেলা যারা সিএমওইচ আছেন তারা করবেন, যারা প্রশাসনিক আধিকারিক আছেন তারা করবেন। এই কাজে যদি করা যায় আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমাদের ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কোনো অভিযোগ ভবিষ্যতে দানা বাঁধবে না। বেশ, আমরা এই আলোচনা চালাবো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো কবিবাবুর সঙ্গে আলোচনা বাকি রয়েছে, কারণ জানি যে ইতিমধ্যে কিন্তু 11টি ব্যাংকে ব্লাড ব্যাংকে ইতিমধ্যেই কিন্তু তাদের বাইরে রক্ত নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো রক্ত সংকট তৈরি হবে না। তো আমরা আসবো কবিবাবুর কাছে, এই প্রশ্ন নিয়ে আসবো, উত্তর নেবো কবিবাবুর কাছে। তবে এই মুহূর্তে সময় গেছে ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এক্সপ্রেস অনলাইন। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে নতুন করে যে এই 11টি ব্লাড ব্যাংকের বাইরে রক্ত নেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে কোনো রক্ত সংকট তৈরি হবে না। তো কিন্তু যাবো এই প্রশ্ন নিয়ে আমি কবিবাবুর কাছে। তবে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত ব্লাড ব্যাংকগুলি কিন্তু আপনার পাড়ায় বা আপনার বাইরে কোথাও এই ধরনের জায়গা থেকে রক্ত সংগ্রহের কাজ করছিল, যেমনটা কবিবাবু কিছুক্ষণ আগে বললেন, এবং বিভিন্ন রকম প্রলোভন দেখানো হচ্ছিল, এবং সেই প্রলোভন পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ তারা গিয়ে রক্ত দিচ্ছেন এবং সেই রক্ত কিন্তু অন্যভাবে অন্য জায়গার মধ্যে চলে যাচ্ছে এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে রক্ত সেখানের মধ্যে নেওয়া হচ্ছে বলে এমনও অভিযোগ উঠছিল। এবং এই প্রশ্ন নিয়ে আমি যাবো একটু কবিবাবু আপনার কাছে, যে এই যে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো এতে নতুন করে রক্ত সংকট তৈরি হবে না তো? হ্যাঁ, কিছু তো হবেই। বিশেষ করে ইতিমধ্যে এটা আমাদের নজরে এসছে, সরকারি ব্যবস্থাপনাকে আরো সুদৃঢ় করতে হবে। ধরুন যে 11টা ব্লাড সেন্টার এই কালেকশন করা বন্ধ করলো, সার্ভিস দেওয়াটা বন্ধ হচ্ছে তো জনগণের কাছে, তাহলে এই ব্লাড সেন্টারের উপর ভিত্তি করে যারা কাজ করতো, যে রুগীদের জন্য রক্তের প্রয়োজন, সেটা তো আমাদের সরকারি ব্লাড সেন্টারে আসবে। তাহলে সরকারি ব্লাড সেন্টারকে একেবারে 24 ঘন্টা 24x7 সার্ভিস যদি আমি দিতে না পারি, তাহলে একদল লোক সেই পরিষেবা থেকে বঞ্চিত হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী বা প্রেগনেন্ট লেডি, তাদেরকে যদি আমাদের এই পরিষেবার আওতাতে আমরা যদি এই সময় আনতে না পারি, তাহলে কিন্তু আবার একটা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই প্রবল। ইতিমধ্যে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসছে এবং খবরের কাগজের পৃষ্ঠাতেও আমাদের নজরে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে সরকারকে কিন্তু আরো যত্নবান হতে হবে। যেমন ধরুন কলকাতার ভিত্তিতে যেহেতু একটা বড় অংশের ব্লাড সেন্টারগুলো এটা বন্ধ হয়েছে, আমাদের জেলার পশ্চিম বর্ধমানে একটা হয়েছে, পূর্ব বর্ধমানে একটা হয়েছে, তাহলে নিয়ার বাই যে হসপিটাল ব্লাড সেন্টারগুলো আছে তাদেরকে কিন্তু সার্ভিস ওরিয়েন্টেশনটাকে রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কি করে রক্ত পাওয়া যাবে এই ব্যবস্থাটাও ভাবতে হবে। কারণ এই সময় যদি কোনো রিকুয়েশন আসে মানুষের, তখন সে কোথায় যাবে? এতদিন তো সে তার নিয়ার বাই হসপিটাল যে ব্লাড সেন্টার ছিল তার কাছ থেকে সে সার্ভিসটা পেয়ে গেছে, এবার তো সেখান থেকে সার্ভিস পাওয়ার জায়গাটা বন্ধ। তাহলে সে যখন নিয়ার বাই যে গভর্নমেন্ট হসপিটাল আছে রিকুয়েশন ব্লাড স্যাম্পেল নিয়ে আসছে, তাহলে তাকে পরিষেবাটা দিতে হবে। সেই জন্য তার কর্মী বাহিনী, সরকারি ব্যবস্থাপনা, ক্যাম্প বৃদ্ধি, ক্যাম্প কালেকশন বৃদ্ধি। কারণ না হলে আমি গতানুগতিক ভাবে যদি দেখি আর কি, যে একদিনে আমি 3টে ক্যাম্প করে যে রক্ত আনতাম, এখন এই 11টা ব্লাড সেন্টার বন্ধ হওয়ার কারণে আমার বিভিন্ন জেলাগুলোর উপরে যে চাপটা বাড়বে, তাকে যদি রিকভারি করতে হয় তাহলে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে আমাকে ব্লাড ডোনেশনটা বাড়িয়ে আনতে হবে। আদারওয়াইজ তো আবার একটা ঘাটতি তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। কারণ সেই ব্লাড সেন্টার তো একটা ক্যাম্প করতো নির্দিষ্ট সময়ে, তাহলে সেই ক্যাম্প তো সে করতে পারছে না। তাহলে সেই লোকগুলো যারা এই পরিষেবাটা নিত, তাদের পরিষেবাটা দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনাকে আরো সুদৃঢ় করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক এবং এই ক্ষেত্রে যেন কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি যে আপনারা এটাতে ওয়াকিবহাল হন। এবং বিশেষ করে আমি এই মাসটা যেহেতু বিপ্লবের মাস আগস্ট, আমরা সরকারের কাছে বলেছি যে ব্লাড ডোনেশনটা বাড়বে। তাহলে এই যে ব্লাড সেন্টার ব্লাড কালেকশন করে তাদের স্টক ভরাতো, যাদের ক্যাম্প বুক করা আছে, এবার তো এই 11টা ব্লাড সেন্টার ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবে না। তাহলে সেই ক্যাম্পগুলো যেগুলো বাতিল হয়ে গেল, সেই ক্যাম্পগুলো যাতে সরকারি ব্লাড সেন্টার করতে পারে তার ব্যবস্থাপনা করতে হবে। একদম তাই। তাহলে যাদেরকে আমি বাধা দিলাম, বন্ধ করলাম, তাদের কাছ থেকে রেকর্ড দেখে নিয়ে বলতে হবে যে কোন কোন জায়গাতে কত কত তারিখে তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প বুক ছিল। তাহলে সেই তালিকা নিয়ে সরকারকে সেই তাদের অ্যাপ্রোচ করে বলতে হবে আমরা আছি, আমি করে দেবো ক্যাম্পটা। আমি আসবো, এটা নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনার মধ্যে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি রানা ঘোষ। আমি একটু চলে যাব রানা ঘোষের কাছে। রানা, আমরা দেখলাম যে কিভাবে এই গোটা নেক্সাসটা কাজ করছিল, এই গোটা চক্রটা কাজ করছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজ 3জনকে অ্যারেস্টও করা হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে আপডেট কি রয়েছে? আমার শব্দ আমাদের কাছে সঠিকভাবে এসে পৌঁছচ্ছে না। রানা শোনা যাচ্ছে? ছাত্র নেতা এবং একজন মালদার বাসিন্দা, এদের কাজ হচ্ছে বিভিন্ন বিষাক্ত ছেলেরা বিভিন্ন জায়গায় আড্ডা মারে, হয়তো ক্লাবে বা আর স্কুলের যেসব ছেলেরা একটু গরিব সম্প্রদায় তার খোঁজে থাকে, যাদের টাকার প্রয়োজনীয়তা আছে,
তাদেরকে বিক্রি করার ব্যাপারে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে আসে। এছাড়াও যারা হয়তো যাদের নেশা অনেক ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, এমন প্রচুর ছেলে, তাদের কাছ থেকেও এরা ব্লাড নেব, এত টাকা দেবো, তারাও প্রতি 500 টাকার বিনিময়েও তারা ব্লাড দিয়ে যায়। আর এই ব্লাড গুলো চলে যায় বিভিন্ন হাসপাতালগুলো। যখন অনেক মানুষ যখন ভর্তি হয়, অনেকে ব্লাড লাগলে তাই যোগাযোগ করে দেয়, যেটা এই যে এজেন্ট যারা ঘুরে বেড়াচ্ছে, এই এজেন্টদেরকে কন্ট্যাক্ট করে দেখলাম আমাদের রক্ত লাগবে, রক্ত দিতে না পারলে 10,000 টাকা সামথিং লাগবে। তাহলে 2 বোতল রক্ত 10,000 টাকা দিচ্ছে হাসপাতাল, অথচ আমরা ব্লাড ডোনেশন ভোকান তাই ক্যাম্পে করে তো আমরা দেখি অনেক ডোনার কার্ড আমরা রেখেই দিই, এবং কেউ প্রয়োজন করে দিই। তাহলে সেই যে কার্ডটা এই হাসপাতালে রয়েছে, কিন্তু সেটা দিলাম, কিন্তু সেটা রোগীকে পয়সা নিয়ে দেওয়া হয়। আবার এখান থেকে অনেক যখন রক্ত লাগে ঠিক করে দেয় এজেন্টদের, এজেন্টরা মোটা টাকার বিনিময়ে এই রক্তগুলো নিয়ে আসে। যেটা জানা গেল স্কুল মারফত জানলাম যে বাচ্চা ছেলেটা ও নেগেটিভ রক্ত ছিল, 2 মাসে 2বার রক্ত দিয়ে, 2.5 মাসে 2বার। আরেকটা শোনা যাচ্ছে প্লাজমা, যেটা রক্তের সাদা, একদমই আমরা এটা নিয়ে আলোচনা করছি কবিবাবুর সঙ্গে। রানা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন কবিবাবু। কবিবাবু যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি, 10,000 টাকা নেওয়া হচ্ছে কোথাও গিয়ে, এরকম অবস্থা। কোথাও গিয়ে কিছু বাচ্চার কাছ থেকে 1 মাসের মধ্যে মানে পরস্পর 2-3বার রক্ত নেওয়া হচ্ছে। এইগুলোতে যখন চলছে, সাধারণ যারা অভিভাবক তারা তো স্কুলে পাঠাতে ভয় করে নিজেদের বাচ্চাদেরকে, এবং সাধারণ মানুষের মধ্যে রক্ত দেওয়ার প্রবণতা, তারাও তো সেখানে আতঙ্কিত হয়ে যাবে যে আমরা রক্ত দিচ্ছি, তাহলে এই রক্ত নিয়ে কোনো দুর্নীতি হবে না তো। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে যেটা প্রশ্ন, যে সরকারের এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, এবং যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছেন, অভিভাবকদের তাদেরকে ইমিডিয়েট কি বলা উচিত যখন এই নেক্সাসটা এই পরিমাণে জাল বিস্তার করেছে? হ্যাঁ, ঠিকই প্রশ্নটা। আমি আপনাদেরকে বলি যে আমরা গত 2রা আগস্ট কলকাতার বিধাননগর কলেজে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির বর্ধিত রাজ্য অধিবেশন করেছি, বিশেষত এই পরিস্থিতিকে মোকাবিলা করার লক্ষ্য নিয়ে, এবং রাজ্যে যাতে রক্তের ঘাটতি না হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য আমরা গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 20শে জুলাই একটা চিঠি দিয়ে বলেছি যে কি স্টেপ নেওয়া উচিত। প্রথমত যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে রক্ত যারা দিতে চায় বা দেয়, নিয়মিতভাবে রক্তদান করে, সেই সমস্ত সংগঠনগুলির সাথে দ্রুত মিটিং করে একটা ক্যালেন্ডার তৈরি করে নেওয়া, যাতে করে ক্যাম্পগুলো কোনোভাবেই যেন বন্ধ না হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু রক্তের ঘাটতি হলে আবারও কালোবাজারি চোরা পথে তাদের জাল বিস্তার করার সুযোগ পেয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যারা কালোবাজারির সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে এই পেশার সাথে যুক্ত হওয়া কিছু মানুষ তারা কিন্তু ভয়ে কাজটা ছেড়ে দেবে, এবং যারা প্রলোভিত করছে তারাও কিন্তু ভবিষ্যতে এই কাজ করার ক্ষেত্রে ভাববে, কারণ আমি শাস্তি পেতে পারি। এই জন্য আমরা গোটা দেশে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন অ্যাক্ট দাবি করেছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোকসভা এবং রাজ্যসভাতে বেসরকারি বিল উত্থাপন হয়েছে। এটা দ্রুত পাশ করে যদি নিতে পারি তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের আরো একটু বাড়তি সহায়তা হবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেককে আমি নজর করতে বলবো যে আমরা ইতিমধ্যে এই বিষয়টাকে ঘিরে, বিশেষত দুর্গাপুর, যেহেতু এটা নাবালকদের ঘটনা, এটা একদমই আমাদের দেশের কাছে একটা বিরল ঘটনা ঘটেছে। আমি বলবো শুধু রাজ্য না, এটা গোটা দেশের কাছে একটা বিরল ঘটনা। আমরা তাকে প্রতিহত করবার জন্য 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাব আমরা ঘোষণা করেছি। 1 নম্বর হচ্ছে আগামী 9 তারিখ আমরা এমএমসি বিবেকানন্দ স্ট্যাচু থেকে একটা র্যালি করব, প্রতিবাদ মিছিল করব। কলকাতাতেও আমরা করেছি 2রা আগস্ট, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বড় মিছিল করেছি, এখানেও আমরা করব। দ্বিতীয় হচ্ছে যে ওই দিন যত রক্তদাতা আমাদের আছে, যারা 25 বার, 50 বার, 75 বার, 100 বার যারা বড় দান করেন, তাদেরকে আমরা ডাকবো, তাদেরকে ডেকে তাদের উপস্থিতিতে একটা শপথ আমরা নেব যে কোনোভাবেই এইসব কালোবাজারিকে আমরা আমাদের দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন আমাদের রাজ্যে
এটাকে আমরা করতে দেব না। তার মানে আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে কয়েকটা মানুষ করলাম তা নয়, এর সঙ্গে গোটা সমাজের বিভিন্ন ক্রস সেকশন পিপুলকে নিয়ে এসে একটা শপথ নেব। 3 নম্বর হচ্ছে যে মহকুমা শাসকের কাছে আমরা যাব। 4 নম্বর হচ্ছে মিশন হসপিটাল ব্লাড সেন্টারের ইনচার্জের কাছে গিয়ে আমরা বলবো যেন হেন্সফোর্থ এইসব কাজের সাথে যারা যুক্ত, ডেস্কে যারা বসছে তাদেরকে সতর্ক করতে হবে। আর সর্বোপরি সমস্ত স্কুল কলেজ আমরা আমাদের টিম পাঠাবো, যাতে করে আমরা তাদেরকে বোঝাবো যে কারা রক্তদান করতে সক্ষম আর কারা রক্তদান এই সময় করতে পারবে না। এটা যেন একটা ওয়াইডলি সার্কুলেশন আমরা করতে পারি। আদারওয়াইজ কোনোভাবেই এবং এটা যে একটা অপরাধ নাবালক অবস্থায় রক্ত দেওয়া, এটাও তার চেতনার মধ্যে আমরা দেওয়ার একটা কাজ করব। আর সর্বশেষ যেটা, যে যারা এইসব কাজের সাথে আছে তাদেরকে কিন্তু সামাজিকভাবে আমরা বয়কট করাবো। এটা কিন্তু কোনোভাবে স্পেয়ার্ড হবে না, যে সে গরিব বাড়ির ছেলে হতে পারে, সে বড়লোক বাড়ির ছেলে হতে পারে, এই অপরাধের সাথে যে যুক্ত থাকবে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মানুষকে কোনো রকম ভাবে কোনো মার্সি দেওয়া যাবে না, কারণ এটাও একটা সামাজিক ব্যাধি এবং সামাজিক অপরাধ। এটা কোনোভাবেই একে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু এটা আরো সংক্রামিত হবে। এবং যারা এইসব নাবালক অবস্থায় রক্ত দিয়েছে তাদের কাছে আমি বলবো যে এই যে বার্তা তোমরা দিলে, এটা একটা ভুল বার্তা চলে গেল। তুমি জীবনে সেরা হতে পারতে আরো অনেক ভালো কাজের মধ্যে দিয়ে, কিন্তু তুমি যদি একটা গাছ লাগিয়ে গাছটাকে বড় করতে, এটা একটা দৃষ্টান্ত হতো। কিন্তু তুমি এমন একটা কাজ করে ফেললে সেটা, এবং তার জন্য পয়সা নিয়ে, সেটা কিন্তু আন্দোলনটাকেই ক্ষতিগ্রস্ত করলো। এবং যারা এটা দিলেন নিজের পরিবারের মুমূর্ষু মানুষকে বাঁচাবার জন্যে, যে বা যারা এই একদল দালালের হাতে কিছু টাকা দিয়ে রক্ত কিনলেন, তারাও কিন্তু সমানভাবে অপরাধী। তারা কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এটা করেছে, এটাকে শুধু বললে ভুল হবে। তারাও তো একটা সমানভাবে এই রকম একটা প্রলোভন তৈরি করলেন যে তার মুমূর্ষু রোগীকে বাঁচাবার জন্য সে যেখান থেকে পারে লোক ধরে নিয়ে এসে রক্ত দিয়ে দিল। আর আপনার মনে হয় না যে ইচ্ছাকৃতভাবে এই ক্রাইসিসটা তৈরি করা হয়? হ্যাঁ, ক্রাইসিস তৈরি করা হলেও যে রক্তটা দিচ্ছে তার জন্য সে অর্থ ব্যয় করব কেন? সামাজিকভাবে যদি আমি এই অর্থটা ব্যয় করি তাহলে তো এটা একটা অপরাধ। এটা তো সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে, রক্ত এই যে ব্লাড ডোনেট করার ভিত্তিতে সে কোনো অর্থ নিতে পারবে না। এটা তো গভর্নমেন্টের রুল, এটা তো আইন। তাহলে আইন ভঙ্গ করার ক্ষেত্রে যারা গ্রেপ্তার হয়েছে তারা শুধু অপরাধী নয়, তারা যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত, যাতে করে ভবিষ্যতে কোনো লোক টাকা দেওয়ার আগে 10 বার ভাববে যে ওকে আমি যদি টাকা দিই ও এই বিপদটা হচ্ছে, আমিও বিপদগ্রস্ত হব। তা সেই যে 500, 300, 200, 100 এই যে টাকা বিনি করেছে, এবং এই যে 3-4টে ছেলে গ্রেপ্তার হয়েছে, তারাও তো কোনো একটা লোকের কাছ থেকে টাকা নিয়েছে। তাহলে যে টাকা দিল সেও তো অপরাধ করলো। এরকম অপরাধীর সংখ্যা যেন ভবিষ্যতে না বাড়ে, তার জন্য আমাদের সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠনকে একজোট হতে হবে। এখানে যেন কোনো ভেদাভেদ না থাকে, কাউকে বাঁচাবার ক্ষেত্র নয়, এটা একটা সামাজিক ব্যাধি, তাকে আটকাতে হবে। যেমন ভাবে প্লেগ হলে, যেমন ভাবে কোভিড হলে একযোগে সবাই মিলে প্রতিহত করে, পোলিও রোগকে দূর করার ক্ষেত্রে এরকম ভাবে সবাই সমবেত হয়, তেমনি ভাবে এই ব্যাধিকে দূর করতে গেলে কে ডানপন্থী, কে বামপন্থী, কে অমুকপন্থী, কে তমুকপন্থী, এটা দেখার দরকার নেই। সবাই একসাথে যোগে আমাদের পরিবারের সন্তানদেরকে একদিকে যেমন রক্ষা করতে হবে, তেমনি এই মহৎ কাজের সাথে যুক্ত করার জন্য তাদেরকে শিক্ষিত করতে হবে, এবং কালোবাজারি যারা করছে তাদেরকে সমূলে উৎপাদিত করতে হবে। আদারওয়াইজ কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এবং সরকারকে বিশেষভাবে নজর রাখতে হবে যেন আমি প্রপার ইন্সপেকশন টাইম টু টাইম করতে পারি। কত রক্ত সংগ্রহ করলাম, কত রক্ত সঞ্চিত হচ্ছে, কত রক্ত নষ্ট হচ্ছে, এই তথ্য যদি আমি ঠিক না নিতে পারি তাহলে তো এই সুযোগ থেকে যাবে। তাহলে আমার একদল লোক করছে বেশি পরিমাণ রক্ত কেন বাইরে বিক্রি করতে যাবে, এই সাহস কোথায় পেল? একদমই। এবং হচ্ছে এই যে কাজ হলো, আমি পশ্চিমবঙ্গে রক্ত তুললাম আর সেই রক্ত আমি বিহারে বিক্রি করতে চলে গেলাম, তাহলে মনিটরিং এ নিশ্চিতভাবে সরকারি পর্যায়ে কোথাও ছিল। যেমন আপনি বললেন হসপিটালের লোক যুক্ত ছিল, তেমনি এটাও তো হতে পারে যে স্বাস্থ্য দপ্তরের কিছু লোক ওই ব্লাড সেন্টারগুলোর সাথে যুক্ত ছিল বলেই তারা নির্বিঘ্নে বুক ফুলিয়ে বুক ঠুকে
তারা এরকম অপরাধ করেছে অর্থাৎ এবং বোঝাই কোটি কোটি যাচ্ছে- টাকা ব্যবসা করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে মূল থেকে এদেরকে উৎখাত করতে হবে। একদম। যেখানের মধ্যে যারা লুকিয়ে আছে, রক্ত নিয়ে যারা কারবার করছে, যে রক্তকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছিল রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, সেই রক্তের উপর যারা কালোবাজারি করছে, রক্তকে যারা কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে শুধুমাত্র সমাজ থেকে নয়, তাদের মূল থেকে উৎখাত করতে হবে এবং তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ওপর থেকে সরকার থেকে প্রেশার দিয়ে বা সরকার থেকে এক ছাত্রে কাজ করে কোনো কিছু হওয়া সম্ভব নয়। মূল লুকিয়ে থাকে কিন্তু সমাজের ভেতরে। আমাদের সমাজ থেকে তাদেরকে উৎখাত করতে হবে এবং সেই মূলগুলিকে উৎখাত করে নতুন করে আবার এই যে রক্তদান সত্যিই মহৎদান, রক্তদান সত্যিই জীবনদান, এটাকে প্রমাণ করতে হবে। তাই কোনো আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করবেন না। রক্তদান সেটাকে আমরা এতদিন পর্যন্ত যেভাবে মহৎ উদ্দেশ্য ভাবে দেখে এসেছি, সেটাকে মহৎ উদ্দেশ্যই থাকতে দিন। আজকে অনেক কিছু আলোচনা হলো কবিবাবুর সঙ্গে এই অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের মধ্যে। কবিবাবু আপনাদেরকে বললেন গোটা বিষয়টা নিয়ে, কবিবাবুকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তিনি রয়েছেন এই মুহূর্তে জেনারেল সেক্রেটারি কবি ঘোষ মহাশয়। কবিবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো এবং আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কিন্তু এই বিষয়গুলিতে সচেতন থাকুন। কারণ আপনার বাড়ির পাশে কি হচ্ছে সেটাতে যদি আপনি সচেতন থাকেন, তাহলে কিন্তু সমাজ সচেতন থাকবে। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামীকাল। আজকের মতো অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।